22 আগস্ট 2022 মোবাইল ফোনে রেকর্ড হওয়া মাত্র 12 সেকেন্ডের এই ভিডিও ক্লিপটির ছবিগুলি প্রথম দেখায় একেবারেই সাধারণ একটি কাপল ভ্লগের মতো মনে হয়, কিন্তু বাস্তবে এই ভিডিওটি একটি জীবন্ত প্রমাণ কিভাবে একজন মানুষ আপনার পাশেই থেকে ভালোবাসা আর আপনত্বের এমন ভান করতে পারে যার আসল সত্য হয়তো আপনি কোনোদিন টেরই পাবেন না। এই ভিডিও ক্লিপে যাদের দেখা যায় তারা শারন ও গ্রীষ্মা। কেরালার এর্নাকুলামে অবস্থিত ওল্ড মার্তান্ডা ব্রিজে তারা এসেছিল। এখানে আসার কারণ ছিল একটি জুস চ্যালেঞ্জ, যেটি খেলতেই গ্রীষ্মা শারনের সঙ্গে সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছেই শারন তার মোবাইল ফোন বের করে ভিডিও রেকর্ড করা শুরু করে এবং গ্রীষ্মাকে জিজ্ঞেস করে এই চ্যালেঞ্জটা আসলে কি। হাতে দুটি ম্যাঙ্গো ফ্লেভারের জুসের বোতল ধরে মিষ্টি হাসি নিয়ে গ্রীষ্মা শ্যারনকে বলে রেকর্ডিং বন্ধ করতে, কিন্তু শ্যারন তবুও প্রশ্ন করতে থাকে, এই চ্যালেঞ্জে তুমি আসলে কি করতে যাচ্ছ? হেসে গ্রীষ্মা জবাব দেয়, এটা তো শুধু একটা জুস চ্যালেঞ্জ যেটা আমাকে খেলতে হবে, তবে তার আগে ভিডিওটা বন্ধ করো। দুর্ভাগ্যজনকভাবে রেকর্ডিং বন্ধ হয়ে গেলেও যে ঘটনা প্রবাহ শুরু হয়েছিল তা ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের সূচনা, যে ষড়যন্ত্র ভালোবাসা, বিশ্বাস আর স্বপ্নকে প্রকাশ্যে নির্মমভাবে গলা টিপে হত্যা করে। এই ঘটনাই পরিণত হয় এমন এক দুঃস্বপ্নের গল্পে যাকে কোর্ট অফ জাস্টিস পর্যন্ত রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হিসেবে ঘোষণা করে। এই ভিডিও রেকর্ডিংই সেই ষড়যন্ত্রের প্রমাণ, যা দেখলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। ওয়েলকাম টু দ্য শো, আর আপনি দেখছেন শ্যারন ও গ্রীষ্মার কেস। জুস চ্যালেঞ্জের ঠিক 10 মাস আগে 2021 সালের অক্টোবর মাসে কেরালার তিরুবনন্তপুরমে বসবাসকারী শারন রাজের নজর পড়ে বাসের সিটে বসে থাকা গ্রীষ্মার ওপর। সেই মুহূর্তে যেন তার জন্য সব কিছু থমকে যায়। গ্রীষ্মাকে দেখা মাত্রই শারন অনুভব করেছিল হয়তো এটাই প্রথম দেখায় প্রেম। ঠিক সিনেমার গল্পের মতোই কাকতালীয়ভাবে শারন সুযোগ পেয়ে যায় সেই মেয়েটির পাশের সিটে বসার, যার সৌন্দর্য তাকে প্রথম দেখাতেই মুগ্ধ করে ফেলেছিল। কিন্তু শারনের দিক থেকে শুরু হওয়া এই প্রেম একতরফা ছিল না। বাস যাত্রায় শুরু হওয়া তাদের কথাবার্তা ধীরে ধীরে জীবনের যাত্রাতেও জড়িয়ে পড়ে। একদিকে 23 বছর বয়সী শারন রাজ, যিনি মেডিকেল মিশন খ্রিশ্চিয়ান কলেজে বিএসসি রেডিওলজির ফাইনাল ইয়ারে পড়ছিলেন। অন্যদিকে তামিলনাড়ুর কন্যাকুমারীতে বসবাসকারী 22 বছর বয়সী গ্রীষ্মা, যিনি মুসলিম আর্টস কলেজে ইংলিশ লিটারেচারে পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন। শারন ও গ্রীষ্মার মধ্যে গড়ে ওঠা এই ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হতে থাকে। তারা প্রায়ই একসঙ্গে ঘুরে বেড়াত, একসঙ্গে সময় কাটাত। শারন ভালোবাসায় এতটাই ডুবে গিয়েছিল যে গ্রীষ্মাই হয়ে উঠেছিল তার পুরো দুনিয়া। সে আজীবন গ্রীষ্মার সঙ্গেই জীবন কাটাতে চাইত। দুজনেই একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল। কিন্তু মাত্র 4 মাস পর 2022 সালের ফেব্রুয়ারি থেকে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যা বাস যাত্রা দিয়ে শুরু হওয়া এই রোম্যান্টিক গল্পকে এক ভয়াবহ মার্ডার স্টোরিতে পরিণত করে দেয়। শ্যারন জানতই না যে গ্রীষ্মার পরিবার তার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল, শ্যারনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও গ্রীষ্মা পরিবারের ঠিক করে দেওয়া এই বিয়েতে খুশিই ছিল। হয়তো তার কারণ ছিল নাগরকোইলে বসবাসকারী সেই ছেলেটি ছিল আর্মিতে, একটি স্থায়ী ও ভালো চাকরির অধিকারী, আর এমন একজন ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাকেই সে বেশি নিরাপদ ও সুবিধাজনক মনে করেছিল। একটু ভেবে দেখুন, একদিকে শ্যারন যেখানে গ্রীষ্মার সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখছিল, অন্যদিকে গ্রীষ্মার কাছে এই সম্পর্কটা ছিল যেন শুধু একটি অ্যাফেয়ার, যা সে চালিয়ে যাচ্ছিল ততদিন যতদিন না তার চোখে আরও ভালো কোনো অপশান ধরা পড়ে। অবশেষে পরিবারের পছন্দের সেই ছেলেটির সঙ্গেই 4 মার্চ 2022 তারিখে গ্রীষ্মার এনগেজমেন্ট হয়ে যায়। এমনকি 1 বছর পরের বিয়ের তারিখও ঠিক করে ফেলা হয়। এই এনগেজমেন্টের খবর পাওয়ার পর শারন গ্রীষ্মার সঙ্গে ব্রেকআপ করে দূরে সরে গিয়েছিল, কিন্তু সম্পর্কটিতে আবার আগুন জ্বালিয়েছিল গ্রীষ্মাই। সে শারনকে প্রতিশ্রুতি দেয় যে সে শুধু তাকেই বিয়ে করবে এবং নভেম্বর মাসে তার সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। এক সময় যে শারন নিজেই দূরে সরে গিয়েছিল, সে গ্রীষ্মার এই প্রতিশ্রুতিতে আবার বিশ্বাস করে ফেলে। কিন্তু শারন যাকে সত্যিকারের ভালোবাসা মনে করছিল, গ্রীষ্মার কাছে সেটাই ছিল কেবল টাইম পাস। তার আসল স্বপ্ন ছিল পরের বছর সেই ফৌজি ছেলেটিকে বিয়ে করে এক নতুন শহরে গিয়ে নতুন জীবন শুরু করা। সময় যত গড়াতে থাকে
শ্যারনের ভালোবাসা ততই গ্রীষ্মার প্রতি আরও গভীর ও তীব্র হয়ে ওঠে। সে তাদের এই সম্পর্ক নিয়ে ভীষণ সিরিয়াস ছিল। আর হবেই বা না কেন, গ্রীষ্মা তো তাকে একের পর এক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বিয়ের তারিখ যত এগিয়ে আসছিল, গ্রীষ্মা ততই যে কোনো উপায়ে শ্যারনের কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছিল। সে জানত এটা মোটেও সহজ হবে না, তাই সে কুণ্ডলিতে গ্রহদোষের নাটক সাজায়। শ্যারনকে বলে এক জ্যোতিষ নাকি তার কুণ্ডলিতে এমন এক জাতক দোষ দেখেছে যার ফলে তার প্রথম স্বামীর মৃত্যু হবে। এই তথাকথিত জাতক দোষ ছিল গ্রীষ্মার সাজানো এক চাল, যাতে শ্যারন মৃত্যু ভয়ের কারণে তার সঙ্গে আজীবন থাকার ইচ্ছা থেকে সরে আসে। কিন্তু এই দাওয়াই শেষ পর্যন্ত তার ওপরই উল্টো পড়ে যায়, কারণ শ্যারন এসব কথাকে একেবারেই গুরুত্ব দেয়নি, বরং কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল এবং স্পষ্ট জানায় সে এসব বিশ্বাস করে না। বরং সে বলে যদি এমন কিছু থেকেও থাকে তবে সে এখনই গ্রীষ্মাকে বিয়ে করে সব কিছু ভুল প্রমাণ করে দেবে। গ্রীষ্মা শ্যারনকে বোঝানোর অনেক চেষ্টা করে, নানা রকম অজুহাত, আবেগ আর কথার জাল ফেলে, কিন্তু শ্যারন কোনোভাবেই পিছিয়ে আসতে রাজি ছিল না। উল্টো সে গ্রীষ্মাকে কেরালার ভেট্টুকাট চার্চে নিয়ে গিয়ে তাকে বিয়ে করে ফেলে। এই ঘটনায় গ্রীষ্মা বুঝে যায় শ্যারন তাকে পাওয়ার ব্যাপারে একেবারে জেদ ধরে ফেলেছে এবং কোনো অবস্থাতেই তাকে ছেড়ে দেবে না। কিন্তু গ্রীষ্মাও কম ধূর্ত ছিল না। সে সঙ্গে সঙ্গে কৌশল বদলে ফেলে এবং শ্যারনের সঙ্গে বিয়ে হয়ে গেছে এই অভিনয় শুরু করে। এখন যখনই সে শ্যারনের সঙ্গে থাকত তখন সে সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র পরত। শুধু তাই নয়, চার্চে বিয়ের পর তারা দুজনে কন্যাকুমারীতে থিরুপ্পারাপ্পু অ্যাপকার গোল্ডেন ক্যাসেল হোটেলে 13 অগস্ট এবং 18 অগস্ট 2022 তারিখে চেক ইন করে, যেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। শ্যারন তার নিজের দুনিয়ায় গ্রীষ্মাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে এই সম্পর্কে ভীষণ খুশি ছিল। কিন্তু অন্যদিকে মুখে কৃত্রিম হাসি এঁটে গ্রীষ্মা নিজের মনে এক নতুন ষড়যন্ত্রের গল্প বুনছিল। আর সেই ষড়যন্ত্রের মঞ্চ সে সাজিয়েছিল কেরালার এর্নাকুলামে অবস্থিত ওল্ড মার্থান্ডা ব্রিজে, যেখানে সে শ্যারনকে জুস চ্যালেঞ্জের নাম করে ডেকে এনেছিল। শ্যারন যখন এটাকে মজার কাপুল মোমেন্ট ভেবে ভিডিও রেকর্ড করতে শুরু করে, তখন গ্রীষ্মার সেটা একেবারেই পছন্দ হয়নি, কারণ তার হাতে ধরা দুটি ম্যাঙ্গো ফ্লেভারের জুস বোতলের একটিতে সে আগেই 50টি প্যারাসিটামল ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে রেখেছিল। আপনি যদি সেই ভিডিও ক্লিপটির ছবি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন তার হাতে থাকা ওই বোতলের ক্যাপটি সিল করা ছিল না, কারণ ট্যাবলেট মেশানোর জন্য সে আগেই সেটি খুলে ফেলেছিল। আর যে দ্বিতীয় বোতলটি সে নিজে পান করার জন্য এনেছিল, সেটি ছিল সম্পূর্ণ সিল করা। সেই কারণেই ভিডিও রেকর্ডিং চলাকালীন সেটি খুলতে গ্রীষ্মাকে দুবার চেষ্টা করতে হয়। ভিডিও শুরু হতেই তার কপালে জমে থাকা দুশ্চিন্তা, ঠোঁটে আঁকা সেই কৃত্রিম হাসি আর ষড়যন্ত্র বাস্তবায়নের ঠিক আগের মুহূর্তে চোখে লুকিয়ে থাকা ঘৃণা, গ্রীষ্মার এই সব অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্যারনের চোখে সেগুলো ধরা পড়েনি। গ্রীষ্মার কথায় শ্যারন যখন জুস পান করা শুরু করে, তখন প্রথম চুমুকেই জিভে আসা অদ্ভুত তেতোস্বাদের কারণে সে সেটি থুথু ফেলে দেয়। এটা দেখে গ্রীষ্মা হকচকিয়ে যায়, কারণ সে ভেবেছিল জুসের মিষ্টি স্বাদে ট্যাবলেটের তেতোভাব চাপা পড়ে যাবে। সন্দেহ যাতে না হয় সেই জন্য সে তাড়াতাড়ি দুটি বোতলই ফেলে দিয়ে বলে যে হয়তো জুসটাই নষ্ট ছিল। একবার ভেবে দেখুন, মাত্র 4 দিন আগেই সে শ্যারনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিল, আর আজ সেই মানুষটার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। গ্রীষ্মার এই পরিকল্পনা ব্যর্থ হলেও তার উদ্দেশ্য বদলায়নি। 13 অক্টোবর 2022-এর সন্ধ্যায় গ্রীষ্মা ও শ্যারনের মধ্যে হোয়াটসঅ্যাপে দীর্ঘ সময় ধরে কথা হয়। এরপর গ্রীষ্মা শ্যারনকে ফোন করে এবং দুজনে প্রায় 1 ঘন্টারও বেশি সময় কথা বলে। সেই কথোপকথনের সময় গ্রীষ্মা যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলে শ্যারনকে প্রলুব্ধ করে এবং তাকে যৌন সম্পর্কের প্রতিশ্রুতি দেয়। সে বলে পরদিন সে বাড়িতে একা থাকবে, কারণ তার মা ও কাকা সকাল 10টার পর বাড়ির বাইরে চলে যাবে। পরদিন অর্থাৎ 14 অক্টোবর 2022-এর সকাল থেকেই গ্রীষ্মা শ্যারনকে বারবার কল ও মেসেজ করতে শুরু করে। সে কোনোভাবেই চাইছিল না যে শ্যারনের মন বদলে যাক। শেষ পর্যন্ত সকাল 10:15 শ্যারন তার বন্ধু রেজনকে সঙ্গে নিয়ে বাইকে করে গ্রীষ্মার বাড়িতে পৌঁছে যায়।
গ্রীষ্মা আগেই বাড়ির গেট খোলা রেখে দিয়েছিল, যাতে শ্যারন সহজেই ভেতরে ঢুকে পড়ে, আর তার বন্ধু রেজেন কিছুটা দূরে বাইকের উপর অপেক্ষা করতে থাকে। গ্রীষ্মা তখন শ্যারনের জন্য এক মারাত্মক ফাঁদ পেতে ফেলেছিল। শ্যারন ঘরের ভেতরে ঢুকতেই গ্রীষ্মা প্রথমে এদিক ওদিক সাধারণ কথা বলতে থাকে। তারপর সে শ্যারনকে বলে একটি চ্যালেঞ্জ। তুমি তো সবসময় আমার কাসায়ম খাওয়া নিয়ে মজা করো, তাহলে আজ তুমি নিজেই এটা খেয়ে দেখাও না কেন? এই কাসায়ম হলো একটি আয়ুর্বেদিক মিশ্রণ, যাকে আমরা কোয়াথ বা কাড়াও বলি। বিভিন্ন ভেষজের সংমিশ্রণে তৈরি এই পানীয় নানা স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। এই কেসে গ্রীষ্মা শ্যারনকে আগেই জানিয়ে রেখেছিল যে কিছু শারীরিক সমস্যার কারণে সে নিয়মিত কাসায়ম পান করে। শ্যারন প্রায়ই মজা করে তার এই কাসায়ম খাওয়া নিয়ে ঠাট্টা করত। ঠিক এই সুযোগটাই কাজে লাগায় গ্রীষ্মা। সে শারনকে কাসায়াম খাবার চ্যালেঞ্জ দেয়, কারণ সেই কাসায়ামে সে আগেই বিষ মিশিয়ে রেখেছিল। শুধু তাই নয়, ওই কাসায়ামে সে এমন একটি ওষুধও মিশিয়েছিল যা তার মা হাঁটুর চিকিৎসার জন্য পুভার এলাকার গায়ত্রী হাসপাতাল থেকে নিয়ে এসেছিলেন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হল, গ্রীষ্মা হঠাৎ করে বা আন্দাজে কোনো বিষ ব্যবহার করেনি। সে কোন মাত্রায় কিভাবে বিষ কাজ করবে এই সব কিছু নিয়েই গভীরভাবে গবেষণা করেছিল। এতে স্পষ্ট বোঝা যায় যে কোনো মূল্যে সে শারনের জীবন শেষ করতেই বদ্ধপরিকর ছিল। শ্যারনের সবচেয়ে বড় ভুল ছিল এই অর্থহীন চ্যালেঞ্জে সে রাজি হয়ে যাওয়া। সে পুরো কাসায়ম টি পান করে ফেলে। স্বাদ ছিল ভীষণ তেতো। তবে গ্রীষ্মা আগেই একটি ফ্রুটি ড্রিঙ্ক কিনে রেখেছিল, যাতে খারাপ স্বাদ লাগলে সঙ্গে সঙ্গে সেটা তাকে খাওয়ানো যায়। কিন্তু ততক্ষণে বিষ শ্যারনের শরীরের ভেতরে ঢুকে পড়েছে। অল্প সময়ের মধ্যেই বিষের প্রভাব দেখা দিতে শুরু করে। প্রথমে শ্যারন গ্রীষ্মার বাড়ির টয়লেটে বমি করে, তারপর ঘর থেকে বেরিয়ে রাস্তার ধারেও বমি করতে থাকে। বাইরে অপেক্ষা করা তার বন্ধু এই দৃশ্য দেখে হতবম্ব হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে শ্যারনকে বাইকে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথেই শ্যারনের শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে এবং চলার পথেই সে আবার অসুস্থ হয়ে পড়ে। সে বারবার বাইক থামাতে বলে এবং রাস্তার বিভিন্ন জায়গায় একের পর এক বমি করতে থাকে। শ্যারনের বন্ধু রেজন বুঝতেই পারছিল না হঠাৎ করে এমন কি হলো যে তার শরীর এতটা খারাপ হয়ে গেল। সে এটাও লক্ষ্য করে যে শ্যারন যে তরল বমি করছিল তাতে কাসায়ম আর ফ্রুটি ড্রিঙ্কের মতোই লাগছিল। শারন নিজেও বলেছিল কাসায়ম আর ফ্রুটি ড্রিঙ্ক খাবার পর থেকেই তার বমি শুরু হয়েছে। তখন সবারই মনে হচ্ছিল হয়তো এটা কাসায়ম বা ফ্রুটির সঙ্গে শরীরের কোনো রিয়াকশন, যা কিছুক্ষণ বমি হলেই ঠিক হয়ে যাবে। কিন্তু কে জানত পরবর্তী 3 দিনে 3টি আলাদা হাসপাতাল বদলানোর পরও তার অবস্থা ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠবে। শারন কোনোদিন কল্পনাও করেনি যে মেয়েটিকে সে ভালোবেসেছিল সেই মেয়েটি তাকে ঠেলে দেবে মৃত্যুর মুখে। আর এখান থেকে গল্পটা এমন মোড় নেবে যা শুধু আপনার রক্তই গরম করবে না, বরং মনে রেখে যাবে অসংখ্য প্রশ্ন। গ্রীষ্মার বাড়ি থেকে বেরোনোর পর শারনের ফোনে গ্রীষ্মার একটি টেক্সট মেসেজ আসে। সেখানে সে শারনকে বোঝাচ্ছিল বমি হওয়া নাকি একেবারেই স্বাভাবিক, কারণ কাসায়ম খাওয়ার পর তার নিজেরও বমি হয়েছিল। এমনকি সে শারনের কাছে ক্ষমাও চায়, বলে যে সব কিছুই তার দোষ, আর এসব ভেবে তার মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে। এই সব টেক্সট মেসেজ শ্যারনের বাড়ি থেকে বেরোনোর পর থেকে দুপুর 12:33 পর্যন্ত পাঠানো হয়। ঠিক 2 মিনিট পর 12:35 গ্রীষ্মা শ্যারনকে ভিডিও কলে আসতে বলে। কিন্তু লাগাতার বমির কারণে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ায় শ্যারন ভিডিও কলে আসতে অস্বীকার করে। সে জানায় বাড়ি ফেরার পথে সে সবুজ রঙের বমি 3 বার করেছে। গ্রীষ্মা বারবার নিজেকে দোষারোপ করছিল, বারবার ক্ষমা চাইছিল, কিন্তু সেটা কোনো অপরাধ স্বীকার বা অনুশোচনা ছিল না, বরং ছিল তার আসল উদ্দেশ্য ঢেকে রাখার জন্য সাজানো এক ভুয়া অনুশোচনা। অন্যদিকে শারনই বরং গ্রীষ্মাকে সান্ত্বনা দিচ্ছিল। সে তাকে বোঝাচ্ছিল এতে কোনো সমস্যা নেই, কারো কোনো দোষও নয়, আর সে খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। গ্রীষ্মার এই ভান করে ম্যানিপুলেট করার কৌশল শারনের উপর কাজ করেছিল, কারণ শারন তখনও বুঝতেই পারেনি যে সব কিছু গ্রীষ্মা ইচ্ছাকৃতভাবেই করেছে। গ্রীষ্মা এতটাই ধূর্ত ছিল যে সে যে কোনো মূল্যে শারনের মনোযোগ অন্যদিকে ঘোরাতে চাইছিল। তার লক্ষ্য ছিল শারন যেন মনে করে বমির কারণ কাসায়ম নয়, বরং কাসায়ম খাওয়ার পর যে জুস সে পান করেছিল সেটাই আসল কারণ।
এই জন্যই গ্রীষ্মা শ্যারেনকে বলে যে তারও বমি হয়েছিল, যদিও সেটা সবুজ রঙের ছিল না। শ্যারেনের মনোযোগ ঘোরানোর জন্যই সে এসব কথা বলছিল, যাতে উপসর্গগুলো হালকা বলে মনে হয় এবং চিকিৎসায় দেরি হয়। আর এই দেরি শ্যারেনের মৃত্যু ঝুঁকি আরও বাড়িয়ে দেবে, এই ছিল তার আসল উদ্দেশ্য। সেদিন সন্ধ্যা 5:30 শ্যারেন বারবার গ্রীষ্মাকে অনুরোধ করতে থাকে যে ব্যক্তি তাকে কাসায়াম দিয়েছিল তার সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু সব জেনেও গ্রীষ্মা কিছুই জানায়নি। উল্টো সে শ্যারেনকে বারবার জিজ্ঞেস করছিল তাকে কি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যারেন জানায় সে তখন পসলার একটি হাসপাতালে ভর্তি রয়েছে। সেই পুরো রাত শ্যারন লাগাতার বমি করতে থাকে। পরদিন 15 অক্টোবর 2022 জানা যায় গ্রীষ্মা কিছু গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট করে ফেলেছিল। ওই দিন সকাল 9টায় শ্যারন খুব প্রকাশ করে গ্রীষ্মাকে জানায় তার এই অবস্থার জন্য গ্রীষ্মার কাসায়াম চ্যালেঞ্জই দায়ী। কিন্তু গ্রীষ্মা আবারও একই কথা বলে, তার অসুস্থতার কারণ নাকি সেই জুসই, আর এজন্য সে ফের একবার ক্ষমা চায়। দুপুর 2 থেকে 3:30 মধ্যে পাঠানো মেসেজগুলোতে শ্যারন গ্রীষ্মাকে জানায় তীব্র গলার ব্যথার কারণে সে ঠিকমতো কথা বলতে পারছে না, এমনকি এক ফোঁটা পানিও গিলতে পারছে না। সে আরও লেখে এখন সে ভীষণ অসুস্থ, সামনে আর কথা বলা বা কল ধরার মতো অবস্থায় নেই। 2 দিন পর 17 অক্টোবর 2022 শ্যারন তার শেষ দিকের মেসেজগুলোতে গ্রীষ্মাকে জানায় তার চিকিৎসা এখন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে। 17 অক্টোবরের পর গ্রীষ্মার মেসেজ আসতে থাকলেও শ্যারন আর কোনো উত্তর দেয়নি, কারণ ততক্ষণে শ্যারন এতটাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল যে তার পক্ষে আর রেসপন্স করা সম্ভব ছিল না। 17 অক্টোবরের সন্ধ্যার মধ্যেই শ্যারনের অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে ডাক্তাররা তাকে তৎক্ষণাৎ আইসিইউতে ভর্তি করে ডায়ালিসিস শুরু করেন। শ্যারনের বড় ভাই সিমন রাজ তখন রেজনের সঙ্গে যোগাযোগ করেন। রেজনই ছিল সেই বন্ধু যার সঙ্গে শ্যারন সেদিন গ্রীষ্মার বাড়িতে গিয়েছিল। রেজন পুরো ঘটনাটা সিমনকে খুলে বলে। সব কিছু বুঝে সিমন সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ পুলিশকে বিষয়টি জানায়। 2 দিন পর অর্থাৎ 20 অক্টোবর 2022 সন্ধ্যা 7:10 জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে শ্যারনের জবানবন্দি রেকর্ড করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্যারনের এই বক্তব্যই তার ডাইং ডিক্লারেশন হয়ে যায়। শ্যারন সম্পূর্ণ বক্তব্য দেওয়ার অবস্থায় ছিল না। ভাঙা ভাঙা কথায় সে শুধু এতটুকুই জানায় তার গার্লফ্রেন্ড তাকে যে কাসায়াম আর ফ্রুটি পান করিয়েছিল সেটার পর থেকেই তার বমি ও ডায়রিয়া শুরু হয়। যখন শ্যারনকে জিজ্ঞেস করা হয় সে কি কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চায়, তখন সে কারোর নাম নিতে অস্বীকার করে। এই স্টেটমেন্টটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সামনে গিয়ে দেখা যাবে কিভাবে গ্রীষ্মার ডিফেন্স লয়ার এই বক্তব্যকেই কাজে লাগায়। ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেওয়ার 2 দিন পর 22 অক্টোবর শ্যারনের বাবাকে আইসিইউতে ঢোকার অনুমতি দেওয়া হয়। কিছুক্ষণ পর তিনি কান্নায় ভেঙে পড়ে বাইরে বেরিয়ে আসেন এবং বড় ছেলে সিমনকে জানান শ্যারন তাকে বলেছে সে আর বাঁচবে না। শ্যারন আরও স্বীকার করে যে গ্রীষ্মার সঙ্গে তার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল। তারা প্রায়ই একসঙ্গে হোটেলে যেত এবং সেখানে একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল। কিভাবে গ্রীষ্মা পুরো ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল তা জানলে আপনার রক্তই গরম করবে না, বরং প্রতিটি সম্পর্কই বিশ্বাস আর আবেগের ওপর যে দাঁড়িয়ে থাকে তা ভুলে যাবেন। সিমন যখন গ্রীষ্মার সঙ্গে যোগাযোগ করে কাসায়মের প্রেসক্রিপশন পাঠাতে বলে, তখন গ্রীষ্মা বিভ্রান্ত করতে শুরু করে। সে বলে তার মা নাকি বোতল ধুয়ে ফেলায় লেবেল উঠে গেছে, আর ডাক্তার কোনো লিখিত প্রেসক্রিপশন দেননি। সিমন তখন অন্তত বোতলের ক্যাপের ছবি পাঠাতে বলে, কারণ সেখানে সাধারণত ব্র্যান্ডের নাম লেখা থাকে। এর জবাবে গ্রীষ্মা আরেকটি মিথ্যে বলে। সে দাবি করে আসল বোতল নাকি তার মায়ের কাছে থাকে আর মা ওষুধ অন্য একটি বোতলে ঢেলে দেয়। সিমন আরও চাপ দিলে সে গুগল থেকে পাওয়া অস্পষ্ট কিছু তথ্য পাঠিয়ে বিষয়টা এড়িয়ে যেতে চেষ্টা করে। আসলে গ্রীষ্মা চাইছিল না শ্যারন যেন সময় মতো সঠিক চিকিৎসা পায়, তাই সে মূল কারণ লুকোনোর সর্বাত্মক চেষ্টা করেছিল। দুর্ভাগ্যজনকভাবে সে এই চালে অনেকটাই সফল হয়। শ্যারনের লিভার ও কিডনি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। শুরুতে বিষয়টিকে কেবল কপার সালফেট পয়জনিং মনে করে তাকে বিভিন্ন মেডিকেল ডিপার্টমেন্টে স্থানান্তরিত করা হচ্ছিল, কিন্তু পরবর্তী 72 ঘন্টার মধ্যেই তার পালস ও শ্বাসপ্রশ্বাস
প্রায় বন্ধ হয়ে আসে। হাই ফ্লো অক্সিজেন থেকে শুরু করে নন ইনভেসিভ ও ইনভেসিভ ভেন্টিলেশন সব কিছুই চেষ্টা করা হয়, তবুও ডাক্তারদের টিম শ্যারনকে আর রিভাইভ করতে পারেনি। অবশেষে টানা 11 দিনের চিকিৎসার পর মাল্টিপল অর্গান ফেলিয়ার এবং কার্ডিয়াক অ্যারেস্টের কারণে 25 অক্টোবর 2022 সন্ধে 5:05 শ্যারন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই 11 দিন ছিল শ্যারনের জন্য এক ভয়াবহ যন্ত্রণার সময়, যেখানে এক ফোঁটা পানিও তার গলা দিয়ে নামতে পারেনি। পরদিন 26 অক্টোবর 2022 সিমন থানায় গিয়ে নিজের বক্তব্য দেয় এবং একটি এফআইআর নথিভুক্ত করা হয়। একই সঙ্গে শ্যারনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এবার পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা দাঁড়ায়, এই অপরাধে কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, আর যে প্রমাণগুলো ছিল সেগুলোও ছিল পুরোপুরি পরিস্থিতিগত বা সার্কামস্ট্যান্সিয়াল। 5 দিন পর 31 অক্টোবর 2022 পুলিশ গ্রীষ্মাকে জিজ্ঞাসাবাদের জন্য বার্তা পাঠায়, কিন্তু এটা সহজ ছিল না, কারণ গ্রীষ্মা নতুনভাবে তার মিথ্যার নাটক শুরু করতে চলেছে। গ্রীষ্মা তার অপরাধ লুকানোর জন্য পুলিশের কাছে একটি ভুয়ো গল্প বলে। সে দাবি করে তার হবু স্বামী শ্যারন ও তার সম্পর্কের কথা জেনে গিয়েছিল, তাই সে বাড়ির কেউ জানার আগে নিজে থেকেই এই সম্পর্ক থেকে সরে যাবে এবং তাদের মধ্যে আর কোনো সমস্যা হবে না। কিন্তু 13 অক্টোবর 2022 শারন দেখা করার জন্য জিদ করে। গ্রীষ্মা বারবার বিরোধিতা করলেও 14 অক্টোবর সে গ্রীষ্মার বাড়িতে পৌঁছে। সেখানে শারন বিছানায় রাখা এঙ্গেজমেন্ট অ্যালবাম দেখে, গ্রীষ্মার ফোন চেক করে এবং তার কল হিস্ট্রি লক্ষ্য করে। এরপর সে রেগে যায় এবং গ্রীষ্মার ওপর হাত তোলে। এরপরও গ্রীষ্মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। যখন গ্রীষ্মা ওয়াশরুমে যায়, শ্যারন বিছানার কাছে রাখা ওষুধটি নিজেই খায়, যা গ্রীষ্মা তার মায়ের জন্য প্রস্তুত করেছিলেন। অর্থাৎ শ্যারন নিজে থেকেই ওষুধটি খায় এবং তাকে বিষ দেওয়া হয়নি। গ্রীষ্মা শুধু এই ভুয়া গল্পই বানায়নি, বরং আরেকটি নাটকও রচনা করে। সে পুলিশ স্টেশনে থাকা টয়লেট ক্লিনার খাওয়ার ভান করেছিল। পুলিশ তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে, কিন্তু যেহেতু এটা ছিল তার অভিনয়, তাই তাকে শীঘ্রই ছেড়ে দেওয়া হয়। কিন্তু মিথ্যা কতদিন লুকানো যায়? পুলিশ যখন তদন্তে পাওয়া প্রমাণ, যেমন কল রেকর্ড, চ্যাট, টেক্সট মেসেজ এবং ইন্টারনেট সার্চ হিস্ট্রি গ্রীষ্মার সামনে রাখে, তখন তার সব ভাঁদ উড়ে যায়। অবশেষে সে তার অপরাধ স্বীকার করে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পুলিশ গ্রীষ্মার সঙ্গে তার মা ও চাচাকেও গ্রেপ্তার করে। গ্রীষ্মার মাকে গ্রেপ্তার করা হয় কারণ শ্যারনের বাবা অভিযোগ করেছিলেন, তিনি দাবি করেছেন যে গ্রীষ্মার মা এই ষড়যন্ত্রে জড়িত, কারণ কুসংস্কার অনুযায়ী গ্রীষ্মার কুণ্ডলিতে তার প্রথম স্বামীর মৃত্যু লেখা ছিল। সেই দোষ দূর করার জন্য তারা শ্যারনকে বিয়ের জাল দিয়ে ফাঁসায় এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়। এছাড়া গ্রীষ্মার চাচা নির্মল কুমারন নায়ারকে প্রমাণ মুছে ফেলার অপরাধে গ্রেপ্তার করা হয়। যখন কোর্টে ট্রায়াল শুরু হয়, এটি ছিল অনেক চ্যালেঞ্জিং, কারণ কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। তাই তাদের পরিস্থিতিগত, বৈজ্ঞানিক ও ডিজিটাল প্রমাণের ওপর নির্ভর করতে হয়েছিল। লক্ষ্য ছিল কোর্টকে বোঝানো যে শ্যারনের হত্যাকাণ্ড গ্রীষ্মা করেছিল, যাতে সে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে পারে। এই সব প্রমাণ জোগাড় করতে পুলিশের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশ গ্রীষ্মার সব ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ উদ্ধার করতে সক্ষম হয়। এতে দেখা যায় কিভাবে গ্রীষ্মা 13 অক্টোবর শ্যারনকে কল এবং টেক্সটের মাধ্যমে যৌন সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে পরদিন তার বাড়িতে ডাকে। 22 আগস্ট 2022 জুস চ্যালেঞ্জের নামে প্যারাসিটামল হাই ডোজ দেওয়ার তথ্য গ্রীষ্মার ক্রোম সার্চ হিস্ট্রি থেকে প্রমাণিত হয়, কারণ সে সেই দিন সকালে 23 বার গুগলে টক্সিসিটি এবং পয়জনিং সম্পর্কিত বিভিন্ন আর্টিকেলে অনুসন্ধান করেছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য উঠে আসে শারনের পোস্টমর্টেম রিপোর্ট থেকে। এই রিপোর্টই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোলে, শেষ পর্যন্ত গ্রীষ্মা কাষায়মে এমন কি মিশিয়েছিল যার ফলে শারন এই ভয়াবহ পরিণতির শিকার হল। পোস্টমর্টেমে দেখা যায় শ্যারনের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক ক্ষতি হয়েছে একটি কোরোসিভ বিষের কারণে। ডাক্তারদের মতে যেভাবে শ্যারনের ফুসফুসে আঘাত লেগেছিল, তাতে প্রবল সম্ভাবনা ছিল যে তাকে এমন এক বিষ খাওয়ানো হয়েছিল যা সাধারণত হার্বিসাইডে পাওয়া যায়। হার্বিসাইড হল এমন এক কেমিক্যাল সাবস্টেন্স যা আগাছা, বন্য গাছপালা
ও ঘাস ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রীষ্মার চাচা নির্মলা কুমারন নায়ার একজন অ্যাগ্রিকালচারিস্ট ছিলেন এবং প্রায়ই সেই বাড়িতেই থাকতেন যেখানে শ্যারন শেষবার গ্রীষ্মার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তামিলনাড়ু কেরালা সীমান্তের কাছে কোচভিলা এলাকায় একটি ফার্টিলাইজার ডিপো রয়েছে, সেখান থেকেই গ্রীষ্মার চাচা 500 ml হার্বিসাইড কিনেছিলেন। যে ব্র্যান্ডটি তিনি কিনেছিলেন সেটি এতটাই প্রাণঘাতী যে কেরালা সরকার এটি নিষিদ্ধ ঘোষণা করেছে। এই কারণেই কেরালা সীমান্তের কাছে থাকা ওই দোকানদার তামিলনাড়ু থেকে চুপি চুপি এনে কেরালায় এটি বিক্রি করত। যেহেতু এটি সম্পূর্ণ অবৈধ, তাই কোনো বিলও ইস্যু করা হতো না। গ্রীষ্মা তার কলেজের টপার ছিল, কিন্তু একবার ভেবে দেখুন সে তার বুদ্ধি ব্যবহার করেছে কোথায়। গ্রীষ্মা জানত তার বাড়িতে একটি মারাত্মক হার্বিসাইড রাখা আছে। সে ইন্টারনেটে ব্যাপকভাবে সার্চ করেছিল এই কেমিক্যাল খেলে মানবদেহে কী ধরনের প্রভাব পড়ে। এই কেমিক্যালটি এতটাই ভয়ঙ্কর যে শরীরে প্রবেশ করার মাত্র 1 ঘন্টার মধ্যেই এটি কিডনি, ফুসফুস ও লিভারের উপর আঘাত হানতে শুরু করে। আর যদি 24 ঘন্টার মধ্যে ডাক্তাররা ঠিকভাবে এই কেমিক্যাল শনাক্ত করতে না পারেন, তাহলে এর প্রায় 90% উপাদান ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। এরপর আর এটি শনাক্ত করাই প্রায় অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ যদি 24 ঘন্টার মধ্যেই জানা যেত শারন ঠিক কী গ্রহণ করেছে, তাহলে ডায়ালিসিসের মাধ্যমে বিষ শরীর থেকে বের করে তাকে বাঁচানো সম্ভব ছিল। এই কথাটা গ্রীষ্মা খুব ভালো করেই জানত। এই কারণেই সে শুরু থেকেই শ্যারনকে এবং পরে তার ভাই সিমনকে ভুল পথে চালিত করছিল, যাতে চিকিৎসায় এমন দেরি হয় যে শেষ পর্যন্ত শ্যারনকে আর বাঁচানোই না যায়। ভাবুন তো কতটা ভয়ঙ্কর স্তরের পরিকল্পনা ছিল এটা। এই মেয়েটির ভেতরে যে কতটা ঘৃণ্য মানসিকতা লুকিয়েছিল তা স্পষ্ট হয়ে যায় 28 অক্টোবর 2022-এ, অর্থাৎ শারনের মৃত্যুর ঠিক 3 দিন পর। গ্রীষ্মার ভয় ছিল পুলিশ যদি তার ডিলিট করা ডেটা রিট্রিভ করে ফেলে। সেই ভয় থেকেই সে ওই হার্বিসাইডের বোতলের স্টিকার খুলে একটি রাবার প্লান্টেশনে ফেলে দেয়। পরে তার চাচা সেখান থেকে বোতলটি তুলে নিয়ে ইডাক্কোড্ডু গ্রামের একটি আনারসের বাগানে লুকিয়ে রাখে। কঠোর জিজ্ঞাসাবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত তিনি এই সত্য স্বীকারও করে নেন। পুলিশ আদালতে গ্রীষ্মা ও শারনের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট, ভিডিও ফুটেজ, যেখানে শারনকে তার বন্ধু রেজিনের সঙ্গে যেতে দেখা যায়, এমন অসংখ্য প্রমাণ পেশ করে। তবে আত্মপক্ষ সমর্থনে গ্রীষ্মা আবার একটি নতুন মিথ্যা গল্প বানায়। সে দাবি করে শ্যারন তাকে ব্ল্যাকমেল করত, যদি সে তাকে বিয়ে না করে তাহলে তাদের প্রাইভেট ছবি লিক করে দেবে। এই হুমকি দিয়েই নাকি শ্যারন তাকে শারীরিক নির্যাতনও করত। গ্রীষ্মার ডিফেন্স কাউন্সিল যুক্তি দেয় যে শ্যারন ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া ডাইং ডিক্লারেশনে গ্রীষ্মার নাম নেয়নি, এমনকি প্রথম এফআইআরেও কোনো ফাউল প্লেয়ার উল্লেখ ছিল না। ডিফেন্স এতটাই নিচে নেমে যায় যে তারা শুধু পুলিশের তদন্তকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং এটিকে প্রায় জাস্টিফাইড মার্ডার বলেও তুলে ধরার চেষ্টা করে। তবে ফোন ডেটা, গুগল সার্চ হিস্ট্রি ও ডিজিটাল এভিডেন্স সবকিছুই গ্রীষ্মার বিপক্ষে কথা বলছিল। তবুও কিছুদিন পর গ্রীষ্মা কেরালা হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়। তার মা ও চাচা তো কয়েক মাস আগেই জামিনে মুক্তি পেয়েছিল। গ্রীষ্মাকে জামিন দেওয়ার কারণ হিসেবে আদালত জানায় সে তদন্তে সহযোগিতা করেছে এবং তার বয়সও খুব বেশি নয়। শারনের পরিবারের জন্য এটি ছিল এক বিশাল ধাক্কা। তবুও তারা ন্যায় বিচারের আশায় আইনি লড়াই চালিয়ে যায়। অবশেষে 90 জন সাক্ষীর বয়ান, 323টি ডকুমেন্ট এবং 51টি মেটেরিয়াল এভিডেন্স বিবেচনায় নিয়ে কেরালার নিয়োট্টিংকারা অ্যাডিশনাল সেশনস কোর্ট মামলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আদালত এই মামলায় একটি ঐতিহাসিক রায় ঘোষণা করে। আদালতের মতে গ্রীষ্মার কাছে শারনকে হত্যার স্পষ্ট উদ্দেশ্য ছিল, কারণ তার বিয়ে ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছিল এবং সে শারন থেকে নিরাপদে পিছু ছাড়িয়ে নিজের ভবিষ্যৎ বৈবাহিক জীবন গুছিয়ে নিতে চাইছিল। সে একেবারেই চায়নি তার আসন্ন দাম্পত্য জীবনে কেউ যেন শারনের সঙ্গে তার সম্পর্কের কথা জানতে পারে বা তাদের একসঙ্গে তোলা কোনো ছবি ও ভিডিও কখনো প্রকাশ্যে আসে। আদালত স্পষ্টভাবে জানায়, যদি কোনো হত্যাকাণ্ড এতটাই নৃশংস ও জঘন্য পদ্ধতিতে সংঘটিত হয় যে তাতে সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়, তাহলে সেই হত্যা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার শ্রেণীভুক্ত হয়। অভিযুক্ত গ্রীষ্মা যেভাবে শারনকে ইঞ্চি ইঞ্চি করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সেটিও ঠিক
এই শ্রেণীতেই পড়ে। সম্পর্কের মধ্যে থেকেই ভালোবাসার ভান করে প্রতারণার আশ্রয় নিয়ে যে ভয়াবহ হত্যাকাণ্ড সে ঘটিয়েছে তা সমাজে এক ভয়ঙ্কর বার্তা দেয়, যেন মানুষ এখন নিজের ভালোবাসার উপরও আর বিশ্বাস রাখতে না পারে। গ্রীষ্মা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করার সব রকম কৌশল ব্যবহার করেছে। সহানুভূতি আদায়ের জন্য সে টয়লেট ক্লিনার পান করার নাটক পর্যন্ত সাজিয়েছিল। শুধু তাই নয়, অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও সে শ্যারনের সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রেখেছিল এবং তার সঙ্গে পালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। এই 11 দিন শ্যারন হাসপাতালের বিছানায় এক ফোঁটা পানি না খেয়ে যে অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে গেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। শ্যারন গ্রীষ্মাকে এতটাই ভালোবাসত যে মৃত্যুসজ্জাতেও সে তাকে দোষী বলে মনে করেনি, অথচ সেই মানুষটিকেই গ্রীষ্মা ধীরে ধীরে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আত্মপক্ষ সমর্থনে গ্রীষ্মা আদালতে একটি চিঠি লিখে কম শাস্তির আবেদন জানায়। সে বলে তার বয়স মাত্র 24 বছর এবং তার বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। কিন্তু আদালত এই যুক্তি গ্রহণ করেনি। আদালতের পর্যবেক্ষণ ছিল, এতটা নিষ্ঠুর ও ধূর্ত মানসিকতার একজন দোষীর মনে যে শয়তানি চিন্তা জন্ম নিতে পারে, তাতে ভবিষ্যতেও সে আবার এমন অপরাধ করতে পারে। এমনকি আদালত মনে করে কোনো নতুন সম্পর্কের ক্ষেত্রেও সে আবার একই ধরনের ভয়াবহ অপরাধ ঘটাতে পারে। এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সে আর কখনো যেন এইভাবে বিষ মিশিয়ে কারোর জীবন নিতে না পারে, কারণ এমন মানুষকে কখনোই শুধরে দেওয়া যায় না। আর কম বয়স, ভবিষ্যৎ বা স্বপ্নের যে কথা বলা হচ্ছে, সেই যুক্তি ভিকটিমের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সব তথ্য, প্রমাণ ও পরিস্থিতি বিচার করে আদালত স্পষ্টভাবে জানায় এই মামলা নিঃসন্দেহে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্যাটাগরির অন্তর্ভুক্ত। সেই কারণেই ভারতীয় দণ্ডবিধির ধারা 302 অনুযায়ী অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 20 জানুয়ারি 2025-এ দেওয়া এই রায়ে, যেখানে গ্রীষ্মাকে ফাঁসির সাজা শোনানো হয়, সেখানে প্রমাণ লোপাটের অপরাধে তার মামাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এই মামলায় গ্রীষ্মার মাকে খালাস দেওয়া হয়েছে। এই কেসের সঙ্গে আরও কিছু চমকপ্রদ তথ্যও সামনে আসে। গ্রীষ্মা নিজেই স্বীকার করে যে জুস চ্যালেঞ্জের ঘটনার পর থেকে 14 অক্টোবর 2022 পর্যন্ত, অর্থাৎ শ্যারনের জীবনের শেষ 2 মাসে সে 10 বার তাকে হত্যার চেষ্টা করেছিল। তদন্তে আরও জানা যায়, শ্যারনের আগে গ্রীষ্মার আরও 4টি সম্পর্ক ছিল। জনসমক্ষে অনেকেই গ্রীষ্মার ফাঁসির রায়ে সন্তুষ্ট হলেও আবার অনেকের ধারণা সে হয়তো সুপ্রিম কোর্টে আপিল করে এই শাস্তি থেকে রেহাই পাওয়ার চেষ্টা করবে। শেষ পর্যন্ত কি হয় তা সময়ই বলবে। এই মামলাকে যদিও রেয়ারেস্ট অব দ্য রেয়ার বলা হয়েছে, কিন্তু আজকের দুনিয়ার পরিস্থিতি দেখলে মনে হয় এই প্রবণতা, এই প্রতারণা, এই ছলনা আর ততটা বিরল নয়। প্রায় প্রতিদিনই আমরা এমন ঘটনা শুনছি যা মানবতা আর বিশ্বাসের ভিত নড়িয়ে দেয়। এটা কোনো একক জেন্ডারের সমস্যা নয়। ছেলে হোক বা মেয়ে, প্রতারিত দুজনেই হতে পারে। তাই অযথা জেন্ডার ওয়ারে জড়িয়ে পড়ার চেয়ে অনেক বেশি জরুরি হল নিজের সিদ্ধান্তগুলো বুদ্ধি ও সচেতনতার সঙ্গে নেওয়া। প্রতিটি সম্পর্কই বিশ্বাস আর আবেগের ওপর দাঁড়িয়ে থাকে, কিন্তু ইমোশনাল ম্যানিপুলেশনের ফাঁদ থেকে নিজেকে বাঁচানো প্রত্যেক মানুষেরই দায়িত্ব। আজকাল মানুষ বাইরে একরকম, ভেতরে আরেক রকম। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে অন্য উদ্দেশ্য, কথার মধ্যে থাকে ফাঁদ। সেটা বোঝা কঠিন ঠিকই, কিন্তু ভীষণ জরুরি। যেমন বলা হয়, চেহারাটা ছিল গল্পের মতো সুন্দর, কিন্তু স্বভাবের ভেতর লুকিয়ে ছিল জলের মতো ধোঁকা।